সারাদিনের মধ্যে কীর্তনিয়া হোক বা নাই হোক, বাড়িতে বসে যদি কেউ একটা পদাবলীর পদ নিজে আস্বাদন করে, তার দিন ভালো যায়, তার কৃষ্ণ পদে মতি হয় নিতাই গৌর হতে। এটি হলো প্রথম পদ। কি দেখলাম? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুষি তরুণতম। এর মানেটা বুঝে না। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। জিতি মানে কি? জয় করা। জিতি মানে জয় করা। কাকে জয় করলেন? তনুর অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চন্দ্র, গগনের চন্দ্র, শরতের চন্দ্র। কাকে জয় করলেন? শরতের চন্দ্রকে জয় করলেন। সখী আমার বধূর বদন। কি জয় করলো মা? শরতের চন্দ্রকে জয় করলেন, আমার বধূর বদন চা। তারপরে তনুরুচি তরুণতম। তনু মানে কি? দেহ। রুচি মানে দেখা। তরুণতম জানিস সখী? রাধারানী বললেন, আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম আমার বধূর অঙ্গকান্তিটা যেন মনে হয় একটি নবীন তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে মা? নবীন তমাল বৃক্ষ। তমাল বৃক্ষের গায়ের রং কালো, আর আমার বধূর গায়ের রং কালো। কালোই কালোই মিশে গেল। শোন শোন, তারপরে কি দেখলাম? শোন, তারপরে কি দেখলাম? বল কি দেখলি? মন দিয়ে শোন। চোরাহি চারু শ্রীখণ্ডিত মন্দিত চোরাহি চারু। অনুধ্বনি শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা ও গো মধুকর মালতীর মালতীর মা চূড়াই চারু শ্রীখণ্ডিত মণ্ডিত চূড়াই চারু। শোন শোন শোন, চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। উত্তর দিন মায়েরা, গোবিন্দের মাথায় কে থাকে? কে থাকে গো? নপুর থাকে। কেডা থাকে? চূড়া। আর পায়ে কে থাকে? নপুর না নেপুর? নপুর থাকে। মাথায় থাকে চূড়া, পায়ে থাকে নপুর, হাতে কে থাকে? বাঁশি। মন দেন। তিন বন্ধু ঘুমাচ্ছে, ওই এক খোকা, ওই এক খোকা, আর এই এক খোকা। তিন বন্ধু এখন একসঙ্গে ঘুমাচ্ছে। তা ঘুমাতে ঘুমাতে হঠাৎ দুই বন্ধু রাত্রিবেলায় মারপিট লেগেছে। সে জম্মের মারপিট, জম্মের ঝগড়া। কি বলবো, কি ঝগড়া লেগেছে। খুব মন দিয়ে শোনেন, সেই রকম ঝগড়া লেগেছে বাবারে, সেই ঝগড়া। সেই রকম ঝগড়া লেগেছে। মানে দুজন ঝগড়া লেগেছে, আর একজন কি করবে?
দুজন তো আরেকজন কি করবে? সেও কি ঝগড়া করবে? সে কি করবে? থামাতে আসবে। এখন মাথায় আছে চূড়া, পায়ে আছে নপুর, হাতে আছে বাঁশি। চূড়ার সঙ্গে নপুরের ঝগড়া লেগেছে। কার সঙ্গে কার বললাম? চূড়ার সঙ্গে নপুরের ঝগড়া। চূড়া বলে আমি বড়, নপুর বলে আমি বড়। এই নপুর, চূড়া বলতে তুই সবার ছোট, তুই ছোট বলে আমার প্রভুর পায়ের তলায় পড়ে আছিস, গোবিন্দের চরণে তলায় পড়ে আছিস, আর আমি সবার বড়, বড় বলে আমি গোবিন্দের মাথার উপরে বিরাজ করি। বুঝলেন? অহংকার কোনোদিন কারো থাকে? অহংকার কোনোদিন কারো থাকে? যতই ধনী হোক, যাই হোক, তোমার যা আছে তুমি জানবে, অপর কেউ না জানবে। এটাই কিন্তু নীতি। বন্ধ করো, এটাই নীতি। তাহলে চূড়ার সঙ্গে নপুরের দ্বন্দ্ব। চূড়া বলে আমি বড়, নপুর বলে আমি বড়, মাঝে ঝগড়া লেগেছে। এদের চিৎকারে এখন বাঁশির গেল ঘুমখানা ভেঙে। এই নপুর, বাঁশি বলতে এই নপুর, এই চূড়া, তোরা কি নিয়ে ঝগড়া লেগেছিস? নপুর কেঁদে কেঁদে বলছে, ওগো বাঁশি, তোমায় বিচার করতে হবে। বল কি বিচার? বাঁশি কিন্তু ঘুষ ঘুষ খায় না। আজকালকার বিচার মানে ঘুষ, ঘুষ হয় কিনা? থাকে না? বলবেন, সত্য কথা বলবেন। আমি আমার কথা বলছি। আমি যখন পাসপোর্ট করতে গিয়েছিলাম বাংলাদেশ যাবো বলে, ওখানকার অফিসার বলেছিল যে শোনেন, তোমার সবই কাগজপত্র সব ঠিক আছে, তোমার বাবার যে ধাত্রীমার নারী কেটেছিল ওই ধাত্রীমার কাগজটা বোঝেন। সে কোন জন্মে চলে গিয়েছে, কোথায় পাবো? বেশ, ওটা হয়ে যাবে, কিছু এদিক করলে হয়ে যাবে। ঘুষ। এখন পৃথিবীটা হচ্ছে ঘুষের রাজা, ঠিক কিনা? বুঝে নেন। তাইলে চূড়ার সঙ্গে নপুরের দ্বন্দ্ব লেগেছে, বাঁশি বিচার করছে, নপুর দুঃখ করিস না, নপুরে রে, ওরে নপুর দুঃখ করিস নে। বাঁশি বললেন, কেন? তুই কি ছোট হতে পারিস? তুই কি ছোট হতে পারিস? যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পায়, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পায়, তুই আমার গোবিন্দের চরণে বিরাজ করছিস, তুই কি ছোট হতে পারিস? আমি বলে গেলাম, আমি বাসি, আমি বলে গেলাম, ওই চূড়া যেমন অহংকার করেছে, ওকে একদিন না একদিন তোর কাছে মাথা নত করতে হবে। নিতাই গৌর মাথা নত করতে হবে। কাকে? চূড়াকে। কে বলল? বাঁশি বললে। বেশ, দেখতে দেখতে এক যুগ কেটে গেল। বাঁশি মনে মনে ভাবলেন, সত্যি তো আমি এমন, চূড়া মনে মনে ভাবলেন, সত্যি তো আমি এমন জায়গায় বাস করছি, একটা দিনের জন্যও আমি গোবিন্দের চরণ ধুলা পেলাম। কিন্তু নপুর এমন জায়গায় আছে, ও নিত্য নিত্য গোবিন্দের চরণ সেবা করে। তাহলে নপুর ঠিক, আমি ভুল। নিজের ভুলটা বুঝতে পেরে চূড়া কি করলেন? নপুরের কাছে মাথা নত করলেন, নপুর আমায় ক্ষমা করে দে ভাই, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, নিজের আবেগে অহংকারে আমি তোকে তিরস্কার করেছি। আচ্ছা নপুর, বলতে পারিস কি করলে আমি চরণ ধুলো পাবো? মন দিয়ে শোনো মা, কি করলে আমি চরণ ধুলো পাবো বলতে পারিস? নপুর কিন্তু খুব সুন্দর কথা বলল,
যদি কেউ কারো নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, আমাদের কর্তব্য কি? ক্ষমা করা। ও চূড়া, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, আমি তোমায় ক্ষমা করলাম। তুমি গোবিন্দের চরণ ধুলা নেবে। কি করে নেবে জানো? শোনো, প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, কোথা থেকে বাড়ি ফিরবে? কোথা থেকে মায়েরা? গোষ্ঠ থেকে। প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, বাড়ি ফেরার সময় গোবিন্দ কিন্তু নৃত্য করতে করতে বাড়ি ফিরবে। আর নৃত্যের তালে তালে যখন চরণ ধুলাটা উঠবে, তুমি না একটু ডান দিকে হেলবে। চূড়াকে বললে ডান দিকে হেলবে, আমি চরণ ধুলা উড়িয়ে দেব, তুমি অঙ্গে মেখে নেবে। কিন্তু চূড়া বিচার করলেন না, আমি ডান দিকে হেলব না। ডান দিকে যদি আমি হেলি, আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাব। আমি বাম দিকে হেলব। আমি কেন বাম দিকে হেলবো জানো? যদি আমি বাম দিকে হেলি, আমি কি পাবো না? ডান দিকে হেললে শুধু গোবিন্দের চরণ ধুলা পাবে, আর বাম দিকে হেললে আমি রাধা গোবিন্দের যুগল পাবো। আমি রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। ও গো তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে, ও তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। বিচারটা কে করলো মা? বাঁশি। এবার শুনে রেখে যান, বাঁশির সৃষ্টি কি করে হলো, এও তত্ত্ব। বাঁশির জন্ম কি করে হলো, মন দিয়ে শুনে রেখে যান। আমি কিন্তু প্রশ্ন করবো, মন দিয়ে শুনবেন। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি একটি নিষ্কাম যজ্ঞ করেছে। যজ্ঞটা কে করেছে? বৃহস্পতি। ওই যজ্ঞ থেকে একটি 25 পাপ বাঁশের সৃষ্টি হয়। কয় পাপ? 25 পাপ। ওই 25 পাপ বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানদের হাতের যন্ত্র তৈরি করলেন। যেমন 25 পাপ বাঁশ থেকে 9 পাপ বাঁশ কাটলো। কয় পাপ বাঁশ কেটেছে? 9 পাপ। ওই 9 পাপ বাঁশ কেটে তৈরি করলেন মা সরস্বতীর বীণা। সরস্বতীর বীণা হয় না, ওই বীণা তৈরি করলেন। আরো 8 পাপ কাটলো। 8 পাপ কেটে তৈরি করলেন রামচন্দ্রের ধনু। আরো 2 পাপ কাটলো। 2 পাপ কেটে তৈরি করলেন অর্জুনের গান্ডীব। আরো 5 পাপ কাটলো। 5 পাপ কেটে তৈরি করলেন মহাদেবের সিংহা। তাহলে মোট কয় পাপ হলো? গোনা হয়নি? গোনা হয়নি? তোমার মাথার মুন্ডু 35 হবে কি করে? মাছটা তো তৈরি হইতে 25, তা 35 বলছো কেন? তা গোনা হবে কেন? কি টাকা নাকি যে টাকা গুনব? 25 থেকে 9 পাপ কাটলো সরস্বতীর বীণা, 8 পাপ কাটলো রামচন্দ্রের ধনু, 2 পাপ কাটলো অর্জুনের গান্ডীব, 5 পাপ কাটলো মহাদেবের সিংহা। কয় পাপ গেল? তাও হয়নি? 24 পাপ। করে থাকবে কয় পাপ? ওই 1 পাপ। ওই 1 পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করলেন। বাঁশির ছিদ্র কটি গো? কি বাবা ঠাকুর, ছিদ্র কটা? তোমার ছিদ্র কটা বলো? আমাদের ছিদ্র কটা? 9খানা ছিদ্র। তাহলে আমাদের ছিদ্র যদি 9টা হয়, গোবিন্দের একটা বেশি। বেশিটা কোনটা বুঝে নেন।
বাঁশির মুখের কাছে একটা ছিদ্র থাকে, আর মুখ থেকে সরে গেলে পরপর 9খান ছিদ্র থাকে। বলে মোট কত হলো? 10খানা ছিদ্র। আমাদের যে ছিদ্র আছে, আমাদের ছিদ্রের কাজ আছে, আছে কিনা? আর বাঁশির যে 10খানা ছিদ্র, ওরও কিন্তু কাজ আছে। এমনি এমনি ছিদ্র হয়নি। ছিদ্রের আরেক নাম রন্ধ্র। কি রন্ধ্র? এমনি এমনি কিন্তু রন্ধ্র হয়নি, বুঝে নেন। কখন কোন রন্ধ্র, কোন ছিদ্র কোন কাজে ব্যবহার করে, বুঝে নেন। ভগবান যখন প্রথম রন্ধে, রন্ধ্র মানে কি? ছিদ্র। ভগবান যখন প্রথম রন্ধে বাঁশি বাজায়, কি হয় জানো? প্রথম রন্ধেতে যাই পাষাণ বলিয়া, দ্বিতীয় রন্ধে ধবলি ফেলে ঊর্ধ্বমুখী হইয়া, তৃতীয় রন্ধেতে মায়ের মন প্রবোধ মানায়, চতুর্থ রন্ধে সে যমুনার জল উজানে বহায়, পঞ্চম রন্ধেতে যোগীর যোগভঙ্গ হয় জানি, ষষ্ঠ রন্ধেতে গোপিকার প্রাণ করে টানাটানি, সপ্তম রন্ধেতে মৃততরুর মঞ্জরিত হয়, অষ্টম রন্ধেতে পশুপক্ষী সকলই ফিরায়, নবম রন্ধে শব্দ আনিবার বিমোহন, দশম রন্ধেতে প্রাণদান পাইত সখাগণ। কোন পদকর্তার লেখা? শ্রী গোবিন্দ দাস বলে করুণার বাসী, শ্রবণে প্রবৃত্ত হয় উদ্ধার ও পরশ। এই হলো বাসী তত্ত্ব। বুঝে গেল? আসার সময় হলো, বেশ তো গল্প করছে। এই জায়গাটা হচ্ছে লোহা, ওখানে চুম্বক, আপনি টানবেন, না টানলে আসা যায় সখী? তারপরে কি দেখ, তারপরে কি চুরাহি চারু, মায়েদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যেখানটা বুঝতে পারবেন না বলবেন, তোলার চেষ্টা করবে। চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। তারপরে কি দেখলাম জানিয়ে? সংসন ধনী নবীন না গর কান রে, ধনী নব না গর কান রে, ধনী নব না গর কান, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, 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 মধুর মুরলী করু গান, মধুর মুরলী করু গান, মধুর মুরলী করু গান, মধুর মুরলী করু গান। কত ভঙ্গি করে দাঁড়ায়, কত ভঙ্গি করে দাঁড়ায়েছে, ভঙ্গি করে দাঁড়ায়, কত ভঙ্গি করে দাঁড়ায়েছে, অধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়ায়, অধরে মুরলী লয়ে, ও ললিতায় বিশাখা, অধরে মুরলী লয়ে, অধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়ায়েছে, মধুর মুরলী করু গান।